আমি যদি 10 মিনিটের জন্য আগের সেই 15 রোদ হয়ে উঠি, তাহলে শুধু তুই বা তোর পরিবার নয়, এই গ্রামের একটা মানুষও জীবিত থাকবে। তুই আমার মাকে মেরেছিস, তারপর আমি প্রতিশোধ না নিয়ে তোর পুরো পরিবারকে শুধু ভালোবাসা দিয়ে গেছি, তার বিনিময়ে সবার থেকে অবহেলা পেয়েছি। কিন্তু তবুও আমি চুপচাপ মাথা নিচু করে তোদের অপমান অবহেলা সহ্য করে গেছি, শুধু এটা ভেবে যে তোদের আমি পরিবর্তন করতে পারবো। কিন্তু তুই শালা কুত্তার লেজের মতো যতই চেষ্টা করি সোজা হবি না, শুধুমাত্র তোর জন্য। আমি আমার বাবার থেকে আলাদা হয়ে গেছি, আমার ভালোবাসার মানুষটার থেকে আলাদা হয়ে গেছি। তারপর আমি প্রতিশোধ নিতে নয়, তোকে ভালোবাসার ভাষা শেখাতে এসেছি। কিন্তু আমি ভুলে গেছি তুই ভালো হবি না। যার রক্তে মানুষের চোখের পানি ঝরানোর অভ্যাস, সে কী করে নিজেকে বদলাবে? তুই বল, তোর জন্য আর কতদিন কত পরিবার নিজেদের চোখের পানি ফেলবে? আমি নিজের গ্রাম ছেড়ে চলে এসেছি, নিজের পরিবারের মানুষদের থেকে দূরে সরে এসেছি, যাতে আমার জন্য তাদের চোখের পানি না ঝরে। কিন্তু তুই সেটা চাস না, ভুলে গেছিস আগের কথা। আমি যদি এই হাতে একবার অস্ত্র তুলে নেই, তাহলে রক্তের বন্যা বয়ে যাবে, আর সব শেষে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেটা এই অস্ত্রই বেঁচে থাকবে, মানুষ নয়। কতদিন আর কতদিন এই গ্রামে মানুষ ওই গ্রামের মানুষকে মারবে, আর ওই গ্রামের মানুষ এই গ্রামের মানুষকে মারবে? বলতে পারিস কিসের জন্য এই শত্রুতা? আরে আজ মরে গেলে কাল মানুষ তোকে ভুলে যাবে। যদি মনে রাখে কিছু, সেটা শুধু তোর ব্যবহারকে মনে রাখবে। জন্মের পর এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেছিস যার জন্য মানুষ তোর মরার পর তোকে দোয়া দেবে? আরে গ্রামের মানুষকে ছাড়, তোর পরিবার তোর এমন কোনো কাজের জন্য তোকে দোয়া করবে বলে তোর মনে হয়? তুই করেছিস কোনো কাজ? মানুষকে ভালোবাসতে শিখ, তবে মানুষের ভালোবাসা পাবি। আর এরপরও যদি তোর মনে হয় আমাকে শেষ করে দিলে তোর প্রতিশোধ শেষ হবে, তাহলে এই নে, শেষ করে দে আমাকেই। একটা ভাঙা প্লেটে পান্তা ভাতের সাথে কাঁচামরিচ আর একটা পেঁয়াজ নিয়ে খাচ্ছে রোদ। গায়ে একটা গেঞ্জি, সেটাও কয়েক জায়গা দিয়ে ফাটা, সাথে একটা পুরনো লুঙ্গি যার বেশ কয়েক জায়গা দিয়ে তালি দেওয়া। একটু একটু করে সবগুলো ভাত খেয়ে নেয় কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। খাওয়া শেষ হতেই অনেকগুলো ময়লা কাপড় তার মুখের উপর ছুঁড়ে মারে কেউ। রোদ মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেখে হাওলাদার পরিবারের বড় ছেলে মাসুদ হাওলাদার তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রোদ তাড়াতাড়ি করে বসা থেকে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মাসুদের সামনে। মাসুদ রাগী কণ্ঠে বলে, এই ছোট লোকের বাচ্চা, সারাদিন শুধু খেয়েই যাস, কাজগুলো করবে কে? তোর বাবা? 1 ঘন্টার মধ্যে এই কাপড় ধুয়ে যদি গরুকে খাবার না দেওয়া হয়, তাহলে মেরে তোর পিঠের ছাল তুলে নেব, কথাটা মনে রাখিস। বলির রাগে কটমট করতে করতে চলে যায় মাসুদ। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে কাপড়গুলো পাজা করে চলে আসে বাসার সামনে পুকুর কুয়ার কাছে। বালতিতে করে কুয়া থেকে পানি তুলে একটা ড্রামের মধ্যে সব কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসে গোয়াল ঘরে। কিছু সময় ডানে বামে তাকিয়ে গরুর খাবার তৈরি করতে শুরু করে। খাবার তৈরি করা হয়ে গেলে গরুকে খাবার দিয়ে চলে আসে কাপড় ধোয়ার জন্য। এক এক করে সবগুলো কাপড় ধুয়ে রোদে শুকোতে দিয়ে আবার চলে আসে গোয়াল ঘরে। গরুর সামনে খালি পড়ে থাকা পাত্রগুলো তুলে একপাশে গুছিয়ে রাখে। এরপর খড় এনে গরুর সামনে দিয়ে চলে আসে বাসার ভিতরে। বাসার ভিতরে আসতেই মোস্তাক হাওলাদার বলে, এই তুই এত সময় কোথায় ছিলি রে? বাসার কাজকর্ম কি তোর বাবা এসে করে দিয়ে যাবে? মাস শেষে বেতন দেই কি তোকে ঘুরে ফিরে কাটানোর জন্য? মোস্তাক হাওলাদার হাওলাদার পরিবারের সবার মাথা বললেই চলে। সবাই তার কথায় ওঠে আর বসে। শুধু তার পরিবারের লোকজন নয়, মহেশপুর গ্রামের সকল মানুষই তাকে ভয় পায়। মোস্তাক হাওলাদারের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মাসুদ হাওলাদার, ছোট ছেলে মিজান হাওলাদার, আর একমাত্র মেয়ে মিম হাওলাদার, ওয়াইফ রাবেয়া হাওলাদার। বড় ছেলে মাসুদের বউ সীমা হাওলাদার, ছোট ছেলে মিজান হাওলাদার মাত্র মাস্টার্স শেষ করেছে, আর মেয়ে মিম হাওলাদার অনার্স শেষ করে এবার মাস্টার্সে উঠেছে। অনেক পরিচয় দেওয়া হয়ে গেছে, পরে না আবার গল্পে কি হচ্ছে সেটাই বলতে ভুলে যাই। রোদ মাথা নিচু করে ভীতু ভীতু কণ্ঠে বলে, বড় সাহেব, আমি বড় মিয়ার কাপড় ধুয়ে আসলাম, আর সাথে গরুকেও খাবার খাইয়ে খড় দিয়ে আসলাম। এখনই বাসার কাজ করছি বড় সাহেব। ঠিক আছে ঠিক আছে, এখন আমার সামনে সংসেজে না থেকে গিয়ে কাজ কর। বলেই মোস্তাক হাওলাদার বাসা থেকে বের হয়ে যায়। রোদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর গিয়ে একটা বালতিতে পানি নিয়ে পুরো বাসা মুছে নেয়। বাসা মুছে শেষ হলে মাসুদের ঘরের সামনে গিয়ে দরজায় নক করে। ভেতর থেকে সীমা প্রশ্ন করে, কে? জি ভাবি, আমি রোদ। কি চাই তোর? জি আসলে যদি একটু সময় দিতেন, রুমটা গুছিয়ে মুছে দিতাম। একটু অপেক্ষা কর। রোদ আর কিছু না বলে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর সীমা রুম থেকে বের হয়ে এসে বলে,
রুমের প্রতিটা কেন ভালো করে পরিষ্কার করবি। যদি কোথাও একটুও ময়লা থাকে তাহলে আব্বুকে বলে তোর খবর করে ছেড়ে দিব। বলেই নিচে চলে যায় সীমা। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কি একটা অবস্থা! এই বাসার ছেলেদের সাথে সাথে মহিলাগুলোও দেখছি গুন্ডি, কথায় কথায় মারার হুমকি দেয়। একটু ভালোবেসে নরম করে কথা বলা যায় না? আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, নয়তো দেখা যাবে সত্যি সত্যি বড় সাহেবকে বলে আমার হাত পা ভেঙে দেবে। এইসব ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করে রোদ। একপাশে বালতি রেখে আগে বেড গুছিয়ে নেয়, তারপর রুমে প্রতিটা আসবাবপত্র মুছে গুছিয়ে রাখে। সবশেষে রুমের ফ্লোরে মুছে রুম থেকে বের হয়ে যায়। এরপর চলে আসে মিজানের রুমের সামনে। দরজায় নক করতে রাগী কণ্ঠে মিজান পড়ে। এই এত সকালে কেড়ে আমাকে বিরক্ত করার জন্য এসেছিস? রোদ মিজানের রাগী কণ্ঠ শুনে ভয়ে শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, জি জি ছোট মিয়া, আমি রোদ, রুমটা পরিষ্কার করার জন্যই আসছিলাম। এই ছোট লোকের বাচ্চা, তোকে না কতদিন বলেছি চুপচাপ রুমে ঢুকে রুম পরিষ্কার করে বের হয়ে যাবি? আমার ঘুমে ডিস্টার্ব কেন করছিস? রোদ ভয়ে ভয়ে মিজানের রুমে পা রাখে। একবার রুমের ভেতরে দেয় তো পরবর্তীতে 2 কদম পিছনে সরে যায়। বুকে ফু দিয়ে রুমের ভেতরে ঢুকেই যায়। রুমের ভেতরে ঢুকে মাথায় হাত রেখে বসে পড়ে। বেডের মধ্যে অগোছালোভাবে উল্টো হয়ে শুয়ে আছে মিজান। রুমের এখানে সেখানে বিয়ারের বোতল পড়ে আছে। মেঝেতে অসংখ্য সিগারেট পড়ে আছে। মিজান রোদের উপস্থিতি বুঝতে পেরে মাথা তুলে তাকায়। রোদ মিজানের চোখ দেখে ভয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ ছোট ছোট করে আধখোলা অবস্থায় তাকিয়ে আছে। মিজানের চোখ লাল টকটকে হয়ে আছে। মিজান রোদকে উদ্দেশ্য করে বলে, কোনো প্রকার শব্দ না করে চুপচাপ রুম পরিষ্কার করে বের হয়ে যা। আর যদি একটুও শব্দ হয় তাহলে তোর মুখের নকশা আমি চেঞ্জ করে দেব। বলেই আবার শুয়ে পড়ে। রোদ মাথা উঁচু করে বোঝার চেষ্টা করছে মিজান কি ঘুমিয়ে গেছে না জেগে আছে। কোনো রকম নড়াচড়া করতে না দেখে বুকে ফু দিয়ে মনে মনে বলে, শালার এই বাসা থেকে সবাই গুন্ডা, কারো মনে একটু দয়া মায়া নেই, কথা কথায় মারার হুমকি দেয়। আর এই শালা বলে আমার মুখের নকশাই চেঞ্জ করে দেবে। এত সুন্দর দেখতে আমার চেহারাটা এদের পছন্দ হয় না কেন বুঝতে পারছি না। সারা রাত নেশা করে এখন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, এ নাকি আবার শিক্ষিত। তোর শিক্ষার আলো কোনো কাজে আসবে না শালা। বলেই চুপচাপ কোনো প্রকার শব্দ না করে রুম পরিষ্কার করতে শুরু করে। আস্তে আস্তে পুরো রুম পরিষ্কার করে ফেলে। সব শেষ করে যখন রুম থেকে বের হয়ে যাবে তখনই বালতিটা দরজার সাথে লেগে একটু শব্দ হয়ে যায়। সাথে সাথে মিজান মাথা তুলে রক্তবর্ণ চোখে রোদের দিকে তাকায়। রোদের বুক থেকে রীতিমতো কলিজাটা বের হয়ে যাওয়ার অবস্থা মিজানের এমন করে তাকানো দেখে। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার বাহিরে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ভয়ে কাঁপতে থাকে। কিছু সময় পর রোদ ফ্লোরে পড়ে যায়। দরজার সামনে কোমরে হাত রেখে রাগী চোখে ফ্লোরে পড়ে থাকা রোদের দিকে তাকিয়ে আছে মিজান। একটু আগেই মিজান রুমের দরজা খুলে রোদের কোমরে লাথি দেয়। আর হঠাৎ করে এমন হওয়ায় রোদ নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। ভয়ে ভয়ে পিছনে সরতে থাকে রোদ। মিজান রাগী কণ্ঠে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোকে বললাম না শব্দ না করার জন্য? ইচ্ছে করে তুই শব্দ করে আমার ঘুম নষ্ট করেছিস। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। বিশ্বাস করেন ছোট মিয়া, আমি ইচ্ছে করে শব্দ করিনি। আপনার কথা মতো আমি সব কিছু চুপচাপ পরিষ্কার করছি, কিন্তু বের হবার সময় কিভাবে যে বালতিটার দরজায় লাগে তা বুঝে উঠতে পারিনি। তুই বুঝে উঠতে পারিসনি ছোট লোকের বাচ্চা। এখন আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, এরপর আর যেন এমন ভুল না করিস। বলে রোদের কাছে এসে রোদের পেটে লাথি দেয়। রোদ পেটে হাত রেখে ব্যথায় কুকিয়ে ওঠে। মিজান রাগে কটমট করতে করতে বলে, আজ বেশি কিছু বললাম না তোকে, এরপর যদি ভুল করিস তাহলে দেখবি আমি তোর কি করি। বলেই রেগে মেগে রুমের ভেতরে চলে যায় মিজান। রোদ পেটে হাত রেখে ব্যথায় ছটফট করছে। হঠাৎ সেখানে মিম এসে দেখে রোদ পেটে হাত রেখে ছটফট করছে। রোদকে ধরতে রোদ ভয়ে পেছনে সরে যায়। মিম রোদকে এভাবে পেছনে যেতে দেখে বলে, আরে কি হয়েছে তোমার? এভাবে সরে গেলে কেন? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। আমার তেমন কিছু হয়নি আপামনি। কিছু হয়নি তোমার? আমি দেখলাম তুমি ব্যথায় ছটপট করছো, আর ফ্লোরে পড়ে গেলে কি করে? ও কিছু না আপামনি, এমনই হঠাৎ করে পা পিছলে গেছে। মিথ্যে বলছো আমাকে, তাই না? ছোট ভাই তোমাকে মেরেছে। ভুল করলে তো শাস্তি পেতেই হয় আপামনি। আচ্ছা, তুমি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর শরীরেও তো ভালোই শক্তি আছে তোমার। সবার এত কথা শুনে পড়ে আছো কেন তুমি?
চলেই তো তুমি যে কোনো কাজ করতে পারো। কি যে বলেন না আপনি আপামনি, লেখাপড়া জানি না একটুও, কাজ দিবে কে আমাকে? বড় সাহেব দয়া করে এই বাসায় কাজ দিয়েছে বলেই দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি। আজ 2 মাস তুমি এই বাসায় কাজ করছো, আজ পর্যন্ত কেউ তোমার সাথে ভালো ব্যবহার করেছে বলো তো? চাকরের সাথে সবাই যেমন ব্যবহার করে তেমনটাই করে, আর আপনি তো আমার সাথে প্রথম দিন থেকেই ভালো ব্যবহার করছেন। মনে করেন আপনার জন্য এই বাসায় থেকে গেলাম। রোদের বলা শেষ কথাটা যেন মিমকে নাড়া দিয়ে যায়। আপনার জন্য এই বাসায় রয়ে গেলাম। মিমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রোদ বলে ওঠে, এমন করে তাকিয়ে থাকবেন না ম্যাম, গরিব মানুষের এই কাজটাও চলে যাবে কেউ দেখলে। রোদের কথা শুনে মিম হকচকিয়ে ওঠে। বসা থেকে উঠে দাঁড়ায় মিম, শান্ত কণ্ঠে বলে, তুমি মাঝে মাঝে এমন কথা বলো, মনে হয় শুধু তোমার দিকে তাকিয়ে থাকি আর তোমারই কথা শুনি। কি যে বলেন না আপনি আপামনি, আমার মতো চাকরের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, শুধু আপনার মূল্যবান সময় নষ্ট হবে। আচ্ছা আমি এখন বাকি কাজগুলো করে নেই আপামনি, এরপর তো আবার সবার জন্য খাবার রান্না করতে হবে, দেরি হলে আবার বড় সাহেব রাগ করবে। বলে রোদ বসা থেকে উঠে দাঁড়ায়। পেটে যদিও ব্যথা রয়ে গেছে, কিন্তু মিমকে কিছু বসতে না দিয়ে বালতি হাতে নিয়ে চলে যায়। এরপর এক এক করে বাকি রুমগুলো পরিষ্কার করে নেয়। মিম রুমে বসে আছে আয়নার সামনে, নিজের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বারবার দেখছে আর রোদের বলা কথাটা ভাবছে। আচ্ছা, সত্যি কি রোদ এখানে আমার জন্য পড়ে আছে? রোদকে দেখে আমার একবারও চাকর বলে মনে হয় না, কেন জানি মনে হয় রোদ কোনো বড় পরিবারের ছেলে। আচ্ছা যদি তাই হয়, তাহলে এত অপমান অত্যাচার সহ্য করে রোদ কেন এখানে পড়ে আছে? সেটা কি তবে আমার জন্যই? ধুর, আমি যে কি ভাবছি না, শুধু শুধু আমি রোদকে নিয়ে একটু বেশি ভাবছি। নিজেই নিজের সাথে কথা বলছে মিম, আর একা একাই হাসছে নিজেকে দেখে। অন্যদিকে রোদ সব কাজ শেষ করে রান্না করার জন্য সবকিছু কেটে নেয়। তখনই সেখানে রাবেয়া হাওলাদার এসে বলে, কি রে, কি রান্না করছিস আজকে? হঠাৎ করে কারো কণ্ঠ শুনে ভয়ে চমকে ওঠে রোদ। রোদকে এভাবে ভয় পেতে দেখে মুস্কি হাসে রাবেয়া হাওলাদার। হাসি থামিয়ে বলে, এত ভয় পাওয়ার কি আছে? না মানে আসলে বেগম সাহেবা হঠাৎ করে কথা বললেন তো তাই ভয় পেয়ে গেছি। বুঝেছি। কি রান্না করছিস আজকে? এই তো মুরগি রান্না করছি বেগম সাহেবা। তোর হাতের রান্না সত্যি খুব ভালো হয়। আচ্ছা, কোনো হেল্প লাগবে তোর? সব কিছু করা শেষ বেগম সাহেবা, আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তুই হাতে তুই এত কাজ কি করে করিস বুঝে উঠতে পারি না। আমি হলে তো হাঁপিয়েই যেতাম। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না বেগম সাহেবা, এখানে অনেক গরম, আপনি বরং হলরুমে গিয়ে বসুন, রান্না শেষ করে আমি সবাইকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো সাহায্য লাগে আমাকে ডাকিস কেমন? জবাবে রোদ শুধু একবার মাথা উপরের দিকে আর নিচের দিকে করে। রাবেয়া হাওলাদার চলে যায় সেখান থেকে। অন্যদিকে মির্জা বাড়ির সবার মন খারাপ। অভি মির্জা নিজের চেয়ারে বসে আছে মাথা নিচু করে। তার আশেপাশে তার 3 ভাই দাঁড়িয়ে আছে। মেজো ভাই অয়ন মির্জা বলে, তুমি কাজটা একদম ঠিক করনি ভাইজান, সূর্যকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। আমাদের এই শত্রুতা তো সূর্য আসার পর শুরু হয়নি, বরং এই শত্রুতা বহু যুগ আগে থেকে। সূর্য এখানে আসার পর আমাদের শক্তি আরও বেড়েছিল। আর কিছু বলার আগেই অভি মির্জা অয়ন মির্জার দিকে রাগি চোখে তাকায়। ভয়ে অয়ন মির্জা মাথা নিচু করে ফেলে। পাশ থেকে সেজু ভাই আকাশ মির্জা বলে, আপনি যাই বলেন না কেন ভাইজান, আপনি সূর্যের সাথে সত্যি অনেক বড় অন্যায় করছেন। মা হারা ছেলেটা কোথায় গেছে, কি করছে কে জানে। যেখানে ওর এমন অবস্থায় আমাদের ওর পাশে থাকার কথা ছিল, সেখানে আমরাই ওকে তাড়িয়ে দিলাম। অভি মির্জা আকাশ মির্জার দিকে রাগি চোখে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দাঁত কিরমির করতে করতে বলে, একদম চুপ তোরা, তোদের জন্য সূর্যের এত সাহস হয়েছিল। 2 গ্রামের মাঝে আগে কি হয়েছে না সব কিছু আমি ঠিক করে নিয়ে এসেছিলাম। 2 গ্রামের মানুষের মধ্যে রেষারেষি থাকলেও খুন খারাপই বন্ধ ছিল, কিন্তু সূর্য এখানে আসার পর আবার সেই খুনাখুনি শুরু হয়েছে। শুধুমাত্র সূর্যের জন্য আমার স্ত্রীকে আমি এতগুলো বছর পর পেয়েও হারিয়ে ফেলেছি। ওর নাম আর কেউ মুখে আনবি না এই বাড়িতে। আমার ছেলে মরে গেছে সারা জীবনের জন্য আমার কাছে। এটা কোনো সমাধান হতে পারে না ভাইজান। তুমি একবার রাত্রির কথাটা ভাবো। রাত্রি সূর্যকে ভালোবাসে। সূর্য চলে যাওয়ার পর তুমি একবারও রাত্রিকে হাসতে দেখেছো? যে মেয়েটা সারাক্ষণ এই বাড়িটাকে হাসি আনন্দে মাতিয়ে রাখতো, আজ সেই মেয়েটা নিজেকে ঘরবন্দি করে একদম চুপচাপ হয়ে গেছে। তোমাদের কারো কোনো কথাতেই আমার সিদ্ধান্তে পরিবর্তন হবে না। রাত্রিকে ছোট থেকে আমি কোলে পিঠে মানুষ করে এসেছি,
আর ওর কিসে ভালো হবে সেটা আমি বুঝবো। একটা খুনির হাতেও রাত্রিকে তুলে দেব না। সবাই আমার সামনে থেকে চলে যাও, তোমাদের কারো মুখ আমি দেখতে চাই না। কেউ কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। হঠাৎ অভি মির্জার চোখ যায় বাড়ির দরজার দিকে। দেখে দরজার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাত্রি। চোখ থেকে পানি পড়ছে রাত্রির। অভি মির্জা রাত্রির সামনে আসতেই রাত্রি অভি মির্জাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। অভি মির্জা রাত্রিকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দেয়। রাত্রি কান্না করতে করতে বলে, কি থেকে কি হয়ে গেল মামা আমাদের জীবনে? সবকিছু তো ঠিক মতোই চলছিল, কেন এই ঝড় আসলো আমাদের জীবনে? কেন আমরা এভাবে অগোছালো হয়ে গেলাম? এই ঝড়ের সাথে করে নিয়ে এসেছিল সূর্য। এতগুলো বছর এরপর আমাদের জীবনে এসে সব কিছু তছনছ করে দিয়ে গেল। আচ্ছা মা, তোরও কি মনে হয় আমি ভুল করছি? রাত্রি চোখের পানি মুছে অভি মির্জা দুহাত শক্ত করে চেপে ধরে বলে, না মামা, তুমি ভুল করনি, কিন্তু এমনটা কি আমাদের জীবনে না হলে পারতো না মামা? অভি মির্জা বুঝতে পারছে রাত্রির মনের অবস্থা। মেয়েটাকে সূর্যকে ভালোবাসে, আর চাইলে কি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায়? অভি মির্জা রাত্রিকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুই কোনো চিন্তা করিস না মা, সূর্য যদি নিজেকে বদলাতে পারে তবে আমি আবার সূর্যকে বুকে টেনে নেব আর নিজে তোকে সূর্যের হাতে তুলে দেব। আমি কখনো তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি, জানো শুনি কি করে তোকে মৃত্যুর মুখে ঠেলে দেবো। রাত্রি কিছু না বলে নীরবে চোখের পানি ফেলছে। অন্যদিকে রোদ টেবিলে খাবার রেখে সবাইকে ডাকে। হাওলাদার পরিবারের সবাই এসে যে যার চেয়ারে বসে পড়ে। রোদ সবাইকে খাবার সার্ভ করে দেয়। সবাই একসাথে খেতে শুরু করে। মাসুদ হাওলাদার রোদকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই ছোট লোকের বাচ্চা, এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে যা। রোদ মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে চলে আসে গোয়াল ঘরের সামনে। এক পাশে বসে গরুর দিকে তাকিয়ে বলতে থাকে, কি কপাল আমার, দেখ তোদেরও সময় মতো খাবার দেওয়া হয়, কিন্তু আমাদেরকে না। তোদের জন্য রোজ রোজ গরম গরম খাবার তৈরি করতে হয় আমাকে, সাথে আরও কত রকমের ঘাস। আর আমার কপালে জোটে সবার খাবার খাওয়ার পর যা বেঁচে থাকবে তাই। ঠিক কুকুরের মতো তোরা কোনো কাজ না করেও কত ভালো ভালো খাবার পাস, আর আমি এত কাজ করার পরেও ঝুটা খাবার পাই। কি আর করার বল, গরিব ঘরে জন্ম নিয়েছি বলেই এই অবস্থা। না আছে বাবা আর না আছে মা, তাই মানুষের লাথি উষ্টা খেয়েই বাঁচতে হয়। মাঝে মাঝে তো তোদের লাথিও খাই। তা এত লাঠি উষ্টা খেয়ে এখানে কেন পড়ে থাকো? হঠাৎ কারো কথা শুনিয়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়ায় রোদ। পেছনে ঘুরে দেখে মিম দাঁড়িয়ে আছে হাতে খাবারের প্লেট নিয়ে। রোদ ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপামনি, আপনি কখন আসছেন এখানে? অনেক সময় হয়ে গেছে। আপনি সব কিছু শুনে ফেলছেন? বলেই মাথা নিচু করে ফেলে রোদ। মিম মুচকি হেসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রোদ মাথা উপরের দিকে তুলে খাবারের দিকে তাকিয়ে বলে, আপনাকে সবাই খাবার নিয়ে আসতে দিল? এরপর মিম একটু আগে খাবারের টেবিলে কি হয়েছে সেগুলো বলতে থাকে। মিম খাবার শেষ করে উঠে চলে যেতে নিলে রাবিয়া হাওলাদার বলে, মিম, একটা প্লেটে করে রোদকে খাবার দিয়ে আয় তো। চাকরের জন্য এত আদিক খেলা দেখানোর কি আছে? আমরা খাবার পর যা বেঁচে থাকবে তাই খাবে। ছেলেটা সারাদিন রাত কাজ করে আমাদের বাসায় ঠিকমতো না খেলে কাজ করবে কি করে? পরে অসুস্থ হয়ে পড়ে থাকবে। বাসায় কাজ করবে কে তখন? তাই বলে কি এখনই তো ওকে খাবার দিতে হবে নাকি আম্মু? চাকর বাকরকে এত মায়া দেখানোর কিছু নেই, পরে মাথায় উঠে বসবি। ভাইয়া এভাবে কথা বলছো? আমু তো ঠিকই বলেছে, সময় মতো খাবার না খেয়ে কাজ করবে কখন? আর লেট করে খাবার খেলে পরে অসুস্থ হয়ে পড়বে, বাড়ির সকল কাজও বন্ধ হয়ে যাবে। আমারও তো রোজই কত খাবার নষ্ট হয়। সেই খাবারগুলো একটু আগে যদি কাউকে খেতে দেই তাহলে খাবারগুলো অপচয় হবে না, আর একজন মানুষের পেটও ভরবে। আর তাতে কিন্তু আমাদেরই লাভ, ঠিকমতো কাজ করবে। এই এত পাকামি করছিস কেন তুই? ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। মিজান চুপ থাক। মিম একটা প্লেটে করে রোদকে খাবার দিয়ে আয়, আর বলে আসিস যেন প্লেটটা ওর কাছেই রেখে দেয়। আর এখন থেকে রোজ খাবার নিজের জন্য রেখে দিতে বলবি আগে থেকে। আমার মেয়ে একটা চাকরের জন্য খাবার নিয়ে যাবে, এটা আমার পছন্দ না। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এরপর মিম একটা প্লেটে করে রোদের জন্য খাবার নিয়ে আসে।
রোদ আর কিছু না বলে মিমের হাত থেকে খাবারের প্লেট নিয়ে এক কোণে বসে চুপচাপ খেতে থাকে। মিম এক পলকে তাকিয়ে আছে রোদের খাওয়ার দিকে। খুব তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে রোদ। হঠাৎ রোদের মনে হয় মিম কি এখনো আছে নাকি চলে গেছে। এইসব ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে মিম তার দিকেই তাকিয়ে আছে। রোদ কিছুটা লজ্জা পায়, লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। মিম বুঝতে পারছে তার এমন করে তাকিয়ে থাকায় রোদ লজ্জা পাচ্ছে, তাই আর সেখানে দাঁড়িয়ে না থেকে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। রোদ খেয়াল করে মিম সেখান থেকে চলে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে যখনই রোদ প্লেট ধুয়ে হাওলাদার বাড়িতে ঢুকতে যাবে, দরজার সামনে মিজানের সাথে দেখা হয়। মিজান রোদকে দেখে বলে। রোদের কথা শুনে মিজান রোদের দিকে ভালো করে তাকায়, দেখে গায়ে একটা ছেঁড়া ফাটা গেঞ্জি আর তালি দেয়া লুঙ্গি। এসব দেখে মিজান বলে। রোদ মাথা নাড়ে। মিজান চলে যায় তার রুমে। রোদ সময় নষ্ট না করে নিজের মতো করে কাজ করতে থাকে। মিজানের দেওয়া 10 মিনিটের মধ্যে ডাইনিং টেবিল পরিষ্কার করে চলে আসে মিজানের রুমে। মিজান রোদকে দেখে বলে, এই ছোট লোকের বাচ্চা এখনও ডাইনিং টেবিল অপরিষ্কার কেন? সেই কখন সবাই খাবার খেয়ে উঠে গেছে, এখন ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়নি কেন? ছোট মিয়া, আমি এখনই সব কিছু পরিষ্কার করছি। 10 মিনিটের মধ্যে আমি সব কিছু পরিষ্কার চাই, আর তোকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। এই অবস্থায় কি করে আপনার সাথে বাইরে যাব ছোট মিয়া? আমার কথা শুনে মিজান আমার দিকে ভালো করে তাকায়, দেখে গায়ে একটা ছেঁড়া ফাটা স্যান্ডো গেঞ্জি আর তালি দেওয়া লুঙ্গি। এসব দেখে মিজান বলে, মাসে মাসে যে টাকা পাস সেখান থেকে কিছু টাকা খরচ করে জামা কাপড় কিনতে পারিস না, ছোট লোকের বাচ্চা? আমি তো ভালো করে কিছুই চিনি না ছোট মিয়া, আর কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, বাইরে যাব কখন? এই চুপ থাক, তোর এত কথা শোনার ইচ্ছে নেই আমার। আমি রুমে যাচ্ছি, কাজ শেষ করে আমার রুমে আয়। আমি মাথা নাড়ালাম। মিজান চলে যায় তার রুমে। আমি সময় নষ্ট না করে নিজের মতো কাজ করতে থাকি। মিজানের 10 মিনিটের মধ্যেই ডাইনিং টেবিল পরিষ্কার করে চলে আসি মিজানের রুমে। মিজান আমাকে দেখে বলে, বাম পাশে সবার নিচের ডয়ারটা খুলে দেখ, সেখানে আমার কিছু পুরনো কাপড় পরে আছে, যেটা ভালো লাগে পরে চেঞ্জ করে আয়। মিজানের কথা মতো ড্রয়ার খুলে একটা কালো রঙের শার্ট আর হালকা ব্লু রঙের প্যান্ট নিয়ে চলে আসে নিচে। রান্নাঘরের পাশে ছোট্ট একটা রুমে রোদকে থাকতে দিয়েছে। সেই রুমে এসে চেঞ্জ করে রুম থেকে বের হয়ে হল রুমে আসতেই মাসুদ হাওলাদার আর মোস্তাক হাওলাদার কথা বলতে বলতে মাত্রই হল রুমে এসেছে। রোদকে এই অবস্থায় দেখে দুজনে বড় বড় চোখে তাকিয়ে আছে রোদের দিকে। মিম নিচে আসার জন্য নিজের রুম থেকে বের হতেই চোখ যায় নিচে হল রুমে দাঁড়িয়ে থাকা রোদের দিকে। কালো রঙের শার্ট আর হালকা ব্লু রঙের প্যান্টে একদম সিনেমার নায়ক লাগছে রোদকে। কেউ এখন রোদকে দেখে বুঝতেও পারবে না রোদ যে হাওলাদার পরিবারের চাকর। মিমের চোখ সরছে না রোদের দিক থেকে। ঠিক একইভাবে অবাক হয়ে তাকিয়ে আছে রোদকে মাসুদ আর মোস্তাক হাওলাদার। মাসুদ রোদের কাছে এসে বলে, তুই এত দামি পোশাক পরছিস কেন? আর এগুলো তো মিজানের। তুই মিজানের জামা কাপড় চুরি করেছিস? শালা ছোট লোকের বাচ্চা, তোকে আজ আমি মেরেই ফেলবো। বলেই মাসুদ রোদকে মারতে গেলে রোদ চোখ বন্ধ করে বসে পড়ে, ভয় ভয়ে বলতে থাকে, বড় মিয়া, আমি চুরি করিনি, ছোট মিয়া নিজে আমাকে এসব পড়ার জন্য দিয়েছে। রোদের কথা শুনে মাসুদ থেমে যায়। রোদের কলার ধরে টেনে তুলে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, মিজান তোকে এসব পড়ার জন্য দিয়েছে? রোদ ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জি বড় মিয়া, ছোট মিয়া আমাকে নিয়ে বাইরে যাবে বললো, তাই ওনার পুরনো ওই শার্ট আর প্যান্ট দিয়ে বললো পরে আসতে। তোর কথা যদি মিথ্যে হয় তাহলে আজকে আমি তোকে মেরেই ফেলবো। আয় আমার সাথে। বলেই রোদের কলার টেনে মিজানের রুমের দিকে যেতে থাকে। মিমও পেছনে পেছনে মিজানের রুমের দিকে যেতে থাকে। মিজান তার বড় ভাইকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। খেয়াল করে তার বড় ভাই রোদের কলার টেনে ধরে আছে। এটা দেখে মিজান বলে, কি হয়েছে ভাইয়া? ও আবার কি করলো? আর এভাবে কেন ধরে নিয়ে আসলে? তুই নাকি বলেছিস ওকে নিয়ে বাইরে যাবি, আর তাই তোর শার্ট প্যান্ট দিয়েছিস? ভাইয়া, বাইরে একটু কাজ আছে, আর তাই ওকে নিয়ে যাচ্ছি। শালা যেসব পড়েছিল, যদি কেউ ওই অবস্থায় আমার সাথে দেখে তাহলে কি আমার সম্মানটা থাকবে? মিজানের কথা শুনে মাসুদ রোদের কলার থেকে হাত সরিয়ে নেয়। মিম এত সময় ভয় পেয়ে দরজার বাহিরে দাঁড়িয়েছিল। যদি মিজান না বলতো তাহলে আজ রোদের কপালে কি ছিল সেটা সে খুব ভালো করেই জানে। কিন্তু মিজানের কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল মিম। দরজার বাহির থেকে চলে যায় সে। মাসুদও আর কিছু না বলে চলে যায় মিজানের রুম থেকে। মিজান রোদকে উদ্দেশ্য করে বলে,
এই ছোট লোকের বাচ্চা, যা গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে আমার জন্য অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আর গাড়িতে এসি ছেড়ে রাখিস। রোদ দুপাশে মাথা নেড়ে সম্মতি দিয়ে মিজানের রুম ত্যাগ করে। সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে পাশ থেকে মিম বের হয়ে এসে রোদকে বলে, রোদ শোনো। মিমের কণ্ঠ শুনে রোদ দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে মিমের সামনে এসে বলে, জি আপা, মনে আমারে ডাকছেন? দেখেছি। তোমাকে কিন্তু এই পোশাকে খুব সুন্দর আর স্মার্ট লাগছে। মনে হচ্ছে আমি যেন কোনো তামিল বা বলিউডের নায়ককে দেখছি। মিমের কথা শুনে রোদ বেশ লজ্জা পায়। রোদকে লজ্জা পেতে দেখে মিম মুচকি হেসে আবার বলে, এত লজ্জা পাচ্ছ কেন তুমি? এত লজ্জা পেলে টমেটো হয়ে যাবে তো। আমার মতো একজন সামান্য চাকরকে আপনি তামিল আর বলিউডের নায়কদের সাথে তুলনা করছেন আপামনি, তাই একটু লজ্জা করছে। আমি কিন্তু একটুও মিথ্যে বলিনি। আচ্ছা, তোমাকে নিয়ে ছোট ভাই এখন কোথায় যাবে? সেটা তো বলতে পারি না আপামনি। ছোট মেয়ে শুধু বললো রেডি হতে, আমার সাথে নাকি বাইরে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। রোদ মাথা নেড়ে নিচে চলে আসে। বাসার বাহিরে এসে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। মিজানের কথা মতো গাড়ির এসি অন করে বসে অপেক্ষা করতে থাকে মিজানের জন্য। এদিকে রাত্রি একটা পুকুরের পাড়ে বসে আছে, এক পলকে তাকিয়ে আছে পুকুরের পানির দিকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। মনের ভেতরে তার যে ঝড় বয়ে যাচ্ছে, সাজানো সব কিছু যে এলোমেলো হয়ে গেছে চোখের পলকে। রাত্রি পানির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমাদের সাথেই কেন এমন হতে হলো সূর্য? আমাদের জীবনের যে গল্পটা ছিল সেই গল্পটা সুন্দর হতে পারত নাকি? এভাবেই মাঝ পথে আমাদের গল্পটা শেষ হয়ে গেল। আমাদের মনে কত আশা আর স্বপ্ন ছিল, আজ তাতেই কষ্ট খুব ঘন কালো মেঘের ভেলায় ভাসছে। আজও সেই আগের মতো রাত শেষ হয় ভোর, কিন্তু আমার আর দেখা হয় না আলোর মুখটা। অন্ধকারের জীবনটা কেন তুমি আমাকে উপহার দিয়ে গেলে? আনমনে বসে আমি শুধু তোমার কথাই ভাবছি সূর্য। আমি কি আবার ফিরে পাবো? হারিয়ে ফেলেছি আমি আমার যা ভালো লাগার জিনিসগুলো, যা আমার কল্পনা ছিল, যত হাসি, যত আনন্দ, সবই তো পেয়েছিলাম তোমাকে পেয়ে। আবার তুমি সব কিছু সাথে করে নিয়ে চলে গেলে। কোথা থেকে কিভাবে যে আমাদের জীবনে কি হয়ে গেল, বৈশাখী ঝড়ের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। আজই এই ভাঙা মনটা শুধু তোমার স্বপ্নে বেঁচে আছে। যদি কখনো কোনোভাবে হঠাৎ করে আমাদের মিলনের সন্ধিক্ষণ চলে আসে। কোথায় আছো, কেমন আছো জানি না তুমি, আমার কথা কি তোমার কখনো মনে পড়ে না সূর্য? সবার আড়ালে এসে কি একবারও আমার সাথে দেখা করা যায় না? এতটা পর করে দিয়েছো আমাকে তুমি। আমি তো তোমার কথা ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না সূর্য। সব কিছু ঠিক করে আমার কাছে চলে আসো না সূর্য। আমি যে তোমাকে ছাড়া ভালো নেই, একটুও ভালো নেই। কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি দিয়ে বুকের ওড়না ভিজে যায় রাত্রির। অন্যদিকে রোদ মিজানের সাথে একটা ডিস্কোতে এসেছে। রোদ দাঁড়িয়ে আছে মিজানের পাশে, আর মিজান একের পর এক মদের গ্লাস শেষ করছে। খুব জোরে গান বেজে চলেছে। হঠাৎ রোদ খেয়াল করে একটা মেয়ে মিজানের দিকে তাকিয়ে আছে। রোদ মুচকি হেসে মেয়েটার কাছে যায়। মেয়েটা মিজানকে দেখতে এতটাই ব্যস্ত যে রোদ কখন তার পাশে এসে দাঁড়িয়ে আছে সেটা বুঝতেই পারেনি। রোদ মেয়েটার কানের কাছে গিয়ে হালকা কাশি দিতেই মেয়েটা রোদের দিকে তাকায়। মেয়েটা রোদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, কিছু বলবে তুমি? বলার জন্যই তো আসলাম। মিজানকে খুব পছন্দ মনে হয় তোমার, তাই না? তুমি মিজানকে চিনো? চিনি তো, আমি ওদের বাসার চাকর। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি চাকর, দেখে তো মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। আমার কথা ছাড়ো, মিজান কি জানে তুমি তাকে পছন্দ করো? জানে কি না জানি না, তবে সেই কলেজ লাইফ থেকে আমি অনেক পছন্দ করি। লুকিয়ে লুকিয়ে সবসময় দেখতাম, কিন্তু এই ছেলে তো কখনো আমার দিকে তাকায় না। আমি যদি তোমার সম্পর্ক করে দেই মিজানের সাথে? সত্যি তুমি পারবে? এই রোদ পারে না এমন কোনো কাজ নেই, তুমি আমার সাথে আসো। বলি রোদ মিজানের কাছে চলে আসে। এত সময় যে মেয়েটা রোদের সাথে কথা বলছিল তার নাম তানিয়া। তানিয়াও এসে মিজানের এক পাশে দাঁড়িয়ে যায়। মিজান একবার তানিয়ার দিকে তাকিয়ে আবার মদ খেতে শুরু করে। মিজানকে উদ্দেশ্য করে রোদ বলে, ছোট মিয়া, এই বয়সে এসব করে কেন নিজের লাইফের 12টা বাজাচ্ছেন বলেন তো? তো এই বয়সে আমার কি করতে হবে শুনি?
নিজেকে কুল বানান ছোট মিয়া। আশেপাশে কত কিউট কিউট মেয়েরা রয়েছে, একটা কিউট মেয়ে দেখে প্রেম করো, দেখবে জীবন কত সুন্দর লাগে, দুনিয়ার রং চেঞ্জ হয়ে যাবে আপনার চোখে। আমাকে দিয়ে এসব হবে না রে। মিজান চলো না আমরা একসাথে ডান্স করি। মিজান তানিয়ার দিকে একবার তাকিয়ে রোদের দিকে তাকায়। রোদ চোখের ইশারায় যেতে বলে। মিজানকে বসে থাকতে দেখে তানিয়া মিজানের হাত ধরে। মিজান কেঁপে ওঠে। তানিয়া এক প্রকার জোর করেই মিজানকে টেনে নিয়ে যায়। এরপর সবার সাথে যোগ দেয়। তানিয়া মিজানের একটা হাত নিয়ে তার কোমরে রাখে, অন্য হাত কাঁধের পিঠে রাখে। এরপর তানিয়া দু হাতে মিজানের গলা জড়িয়ে ধরে কাপল ডান্স করতে থাকে। রোদ মুচকি হেসে ওয়েটারকে বলে মদ বানাতে। ওয়েটার মদের গ্লাস বানিয়ে দিতেই রোদ মদের গ্লাস হাতে নিয়ে মিজান আর তানিয়ার ডান্স দেখতে দেখতে গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গ্লাস শেষ করে ফেলে। প্রায় ঘন্টাখানেক পর মিজান, তানিয়া আর রোদ ডিস্কো থেকে বের হয়ে যায়। দুজন গাড়ির পেছনে বসে। রোদ ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছু সময় পর তানিয়ার বাসার সামনে চলে আসে। তানিয়া গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যেতে নিয়ে আবার পেছনে ঘুরে তাকায়। রোদ তখন মিজানকে উদ্দেশ্য করে বলে, ছোট মিয়া আপনি এত আনরোম্যান্টিক কেন? কেন, আমি আবার কি করলাম? তোমার গার্লফ্রেন্ড বাসার ভেতরে চলে যাচ্ছে, কি একটা পাপ্পের ঝাঁপি দিয়ে আসো। ও যদি রাগ করে এতে? এসব না করলে রাগ করবে, যাও গিয়ে একটা পাপ্পের ঝাঁপি দিয়ে আসো। রোদের কথা মতো বুকে একটু সাহস নিয়ে মিজান গাড়ি থেকে বের হয়। মিজানকে গাড়ি থেকে বের হতে দেখে তানিয়া মুচকি হাসে। মিজান তানিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই তানিয়া বলে, তুমি আবার বের হতে গেলে কেন? আমি তো বাসার ভিতরে চলে যেতে পারতাম। না আসলে আমি ওই এমনই আর কি। কথাটা বলেই মিজান রোদের দিকে তাকায়। রোদ ইশারায় জড়িয়ে ধরতে বলে। মিজান বুকে এক চিলতে সাহস নিয়ে তানিয়ার দিকে ঘুরতেই তানিয়া মিজানকে জড়িয়ে ধরে গালে কিস করে। মিজান কিছু সময়ের জন্য থ হয়ে যায়। তানিয়া মুচকি হেসে মিজানকে ছেড়ে দিয়ে বাসার ভেতরে চলে যায়। মিজান পেছনে ঘুরে রোদের দিকে তাকাতেই রোদ বলে, তুমি যে কি করো না ছোট মিয়া, যেটা তোমার করার কথা ছিল সেটা ও করে চলে গেল। মিজান কিছু না বলে গাড়িতে উঠে বসে। রোদ লুকিং গ্লাসে তাকিয়ে দেখে মিজান লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রোদ মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসে হাওলাদার বাড়িতে। মিজান গাড়ি থেকে নেমে রোদকে উদ্দেশ্য করে বলে, এই বাসায় এখন তানিয়ার কথা বলিস না কাউকে। আমার পরিবারের মানসিকতা চিনিস। যদি শুনি আমি প্রেম করছি তাহলে আমাকে জবাই করে ফেলবে। ভয় নেই ছোট মিয়া, আমি তোমার সাথে আছি, তুমি রিল্যাক্স থাকো। তুই আজকে থেকে আমার ফ্রেন্ড, এখন থেকে আর তোর সাথে আমি রাগ করে কথা বলবো না। সত্যি কিছু সময় আগে আমি যা পেয়েছি, আমার কাছে এখন পৃথিবীটাকে আরও বেশি সুন্দর লাগছে। রোদ মুচকি হাসে। মিজান বাসার ভেতরে চলে যায়। রোদ গাড়ি গ্যারেজে রেখে বাসার ভেতরে চলে আসে। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। উপরে হালকা পাওয়ারের ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে রোদ মনে মনে বলে, যাক, একজনকেও পরিবর্তন করতে পারলাম, আস্তে আস্তে এই বাসার সবাইকে পরিবর্তন করে ফেলবো। এরপর আমার নেক্সট টার্গেট এইবারের মাথা, মানে মিস্টার মুশতাক হাওলাদার। এমন আরও হাজারো কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাত্রি খুব সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করছে। অভি মির্জা উঠে খুব মিষ্টি একটা খাবার সুবাস পায়। রান্নাঘরে এসে দেখে রাত্রি নাস্তা তৈরি করছে। অভি মির্জা বলে, কিরে মা, তুই আজ এত সকালে উঠছিস কেন? আর এসব তুই কি করছিস কেন? তুমি কখন উঠলে মামা? একটু আগে উঠছি মা। তুই এসব করছিস কেন? এসব করার জন্য তো বাসায় কাজে লোক আছে। সূর্যকে ভুলে থাকতে পারছি না মামা। একা একা বসে থাকলে শুধু সূর্যের কথাই মনে পড়ে, আর তাই নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখতে চাইছি। যদি সব কিছুর সময়ের জন্য ভুলে থাকতে পারি। রাত্রির কথা শুনে অভি মির্জা মাথা নিচু করে ফেলে। তার যে আর কিছু বলার নেই। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকার যে কি কষ্ট সেটা তো অভি মির্জা খুব ভালো করেই জানে। সেও যে তার ভালোবাসার মানুষের থেকে 25টা বছর দূরে ছিল, আর যখন পেল তখন আবার হারিয়ে ফেলেছে সারা জীবনের মতো। আর কিছু না বলে অভি মির্জা সেখান থেকে চলে যায়। রাত্রি বুঝতে পারে সে যে পুরনো অতীতে ফিরে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রি নিজের কাজ করতে থাকে। অন্যদিকে মাসুদ হাওলাদার রোদকে নিয়ে নিজেদের জমিতে এসেছে। মাসুদ হাওলাদার সামনে হাঁটছে, রোদ তার পেছনে হাঁটছে। হঠাৎ রোদ খেয়াল করে কয়েকজন লোক তাদের দিকে হাতে বড় বড় রান্দা নিয়ে দৌড়ে আসে। রোদ মাসুদ হাওলাদারের হাত ধরে ফেলে। মাসুদ হাওলাদার রোদের দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কিরমির করতে করতে বলে,
ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস, তোর এত বড় সাহস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বড় মিয়া, আমাকে পরেও মারতে পারবেন। ওই দেখেন কার জন্য, আমাদের মার জন্য আসছে। এগুলো নিশ্চয়ই কাটাখালীর মির্জা বাড়ির লোকেরা। এখন কি করব? সাথে করে আমি কোনো হাতিয়ার আনিনি। তাহলে আর কি, চলুন তাড়াতাড়ি যান, নিয়ে পালাই। বলেই দুজন উল্টো দিকে ঘুরে দৌড় দেয়। লোকজনও দৌড়াতে থাকে। রোদ দৌড়ে মাসুদ হাওলাদারকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর মাসুদ হাওলাদার দৌড়াতে দৌড়াতে একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তার মধ্যে সেই লোকজনগুলো মাসুদ হাওলাদারের সামনে চলে আসে। মাসুদ হাওলাদারের সন্দেহই ঠিক, মির্জা বাড়ির 3 ভাই আর সাথে তাদের লোকজন। অয়ন মির্জা মাসুদ হাওলাদারকে উদ্দেশ্য করে বলে, আমাদের সুখের পরিবারটা তোরা ধ্বংস করে দিয়েছিস। আজ তোকে মেরে তোর লাশ তোর বাপের কাছে পাঠাবো, তাহলে বুঝবে তোর বাপ এই মির্জা পরিবারের সাথে শত্রুতা করার ফল কী হয়। বলেই মাসুদ হাওলাদারের বুকে রান্দা দিয়ে কোপ দিতে গেলে মাসুদ হাওলাদার অন্য পাশে সরে যায়। রান্দা গিয়ে গাছের শিকড়ে আটকে যায়। অয়ন মির্জা তার 2 ভাইকে উদ্দেশ্য করে বলে, আমারটা আটকে গেছে, তোদের হাতে যেগুলো আছে সেগুলো কি দেখানোর জন্য নিয়ে আসছিস? মার শালাকে। অয়ন মির্জার কথা শেষ হতেই বাকি সবাই একসাথে মাসুদ হাওলাদারকে কোপ দিতে গেলে হঠাৎ একটা গাড়ি খুব দ্রুত সেখানে এসে থামে। আশেপাশের সকল ধুলোবালি উড়ে সবার চোখে চলে যায়। গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে থাকা লোকটা মাসুদ হাওলাদারের এক হাত ধরে এক টানে গাড়ির ভেতরে তুলে নেয়। এরপর দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকে। মাসুদ হাওলাদার পাশে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, তাদের বাসার চাকর রোদ। রোদকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে মির্জা বাড়ির সবাই রাগে কটমট করছে। মাসুদ হাওলাদার রোদকে উদ্দেশ্য করে বলে, এত দ্রুত তুই গাড়ি নিয়ে আসলি কোথা থেকে? আর কোথা থেকে বড় মিয়া, বাসে চলে গিয়েছিলাম দৌড়ে। ধন্যবাদ তোকে আমার জীবন বাঁচানোর জন্য। এটা তো আমার কর্তব্য ছিল বড় মিয়া। আচ্ছা, এরপর নিশ্চয়ই আপনারা ওদের উপর অ্যাটাক করবেন। সেটা আর বলতে, ওরা মিস করেছে, কিন্তু আমি মিস করব না। ওই মির্জা পরিবারের সবাইকে এক এক করে শেষ করে দেব। আজকেই সবাইকে নিয়ে ওই মির্জা পরিবারকে নির্বংশ করার জন্য যাব। আমার মাথায় কিন্তু এর থেকেও একটা ভালো বুদ্ধি আছে বড় মিয়া। কি বুদ্ধি শুনি? আপনারা এখন ওদের উপর অ্যাটাক করাটা বন্ধ করে দিন, এতে করে ওরা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকবে। এই বুঝে আপনারা ওদের উপর অ্যাটাক করবেন, তাতে করে মারামারি বন্ধ হয়ে যাবে আর আপনাদের জয় হবে। তোর এই বুদ্ধি তোর কাছে রাখ। ওরা এই মাসুদ হাওলাদারকে মারতে চেয়েছে, আমি ওদের ছাড়বো না। আমার কথা না শুনলে তো আর কিছু করার নেই। আমি আমার কথা বলেছি, বাকিটা আপনার ইচ্ছে। কথা কম বলে এখন গাড়ি চালা ঠিক মতো। রোদ আর কিছু না বলে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে থাপ্পড়ের শব্দে মির্জা বাড়ি কেঁপে উঠেছে। অভি মির্জা রাগি চোখে তাকিয়ে আছে তার 3 ভাইয়ের দিকে। একটু আগেই 3 ভাই বাসায় আসতেই অভি মির্জা বলে, কোথায় গিয়েছিলিস তোমরা 3 জন? ওই হাওলাদার পরিবারের একজনকে মারার জন্য, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে ভাইজান। মাসুদ হাওলাদারকে একা পেয়েছিলাম আজকে, কিন্তু কেউ একজন এসে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। ব্যাস, তারপরেই অভি মির্জা রাজ মির্জার গালে থাপ্পড় দেয়। রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, তোমরা কখনো নিজেদের পরিবর্তন করতে পারবে না, ওদের মতো অমানুষের হয়ে যাবে। এই খুন খারাপের জন্য আমি আমার একমাত্র ছেলেকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। আমি এই গ্রামে পরিবর্তন করতে এসেছি, কিন্তু আমার ঘরে মানুষকে আমি পরিবর্তন করতে ব্যর্থ হয়ে গেছি। আমি তো তোমাদের বলিনি এসব করার জন্য, আমি শান্তি চেয়েছি। কেন তোমরা আমার কথা বুঝতে চাও না? আর কত মানুষকে মারলে তোমাদের রক্তের পিপাসা মিটবে? আমি হেরে গেছি তোমাদের কাছে। তোমাদের আমি মানুষ করে গড়তে ব্যর্থ হয়ে গেছি। সরে যাও তোমরা আমার সামনে থেকে, তোমাদের মুখটা আমি দেখতে চাই না। 3 জনই মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাসুদ হাওলাদার বাসায় ফিরে রাগে কটমট করছে। এটা দেখে মোস্তাক হাওলাদার জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি তুই, নাকি এভাবেই রাগে কটমট করবি? মোস্তাক হাওলাদারের কথা শুনে মাসুদ হাওলাদার বসা থেকে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলে ওঠে, মির্জা বাড়ির লোকজন আজকে আমার উপর অ্যাটাক করেছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি এখনই লোকজন নিয়ে যাব, ওই মির্জা বাড়িকে নির্বংশ করে দিয়ে আসবো। আজ নয় মাসুদ, 2 দিন পর মির্জা বাড়ির লোকজন সিলেটে যাবে। রাস্তায় ওদের সবাইকে একসাথে শেষ করে দেব। এখন ওদের ওপর কোনো রকম অ্যাটাক করার প্রয়োজন নেই। মোস্তাক হাওলাদারের কথা শুনে মাসুদ হাওলাদার শান্ত হয়ে বসে থাকে। বাকি সবাই যে যার রুমে চলে যায়। রোদ নিজের রুমে এসে বেডে বসে গভীর চিন্তায় পড়ে যায়। মনে মনে নিজেই নিজেকে বলতে থাকে,
রোদ, তুই যতই চেষ্টা করিস এদের মনে হয় চেঞ্জ করতে পারবে না। এরা খুন খারাপি করতেই থাকবে। তুই এই বাড়ির কাজের ছেলে, তুই তোর কাজ করতে থাক। পরের দিন সকাল 7টা। রোদ উঠে নিজের মতো বাসার কাজ করতে থাকে। মিম ঘুম থেকে উঠে হাঁ করে তাকিয়ে আছে। তার ছোট ভাই মিজান মোবাইলে কথা বলছে আর হাসছে। মোবাইলে কথা বলতে বলতে হাসছে। তার জন্য যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে এত সকালে ছোট ভাইকে ঘুম থেকে উঠতে দেখে। যে বেলা 12টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজকে এত সকালে ঘুম থেকে উঠে গেছে। মিজান কথা বলতে বলতে খেয়াল করে তার ছোট বোন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মোবাইল পকেটে রেখে মিমের দিকে এগিয়ে যায়। মিম নিজের হাতে ছোট্ট করে চিমটি কাটতেই মিজান বলে, কি হয়েছে তোর? এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোমার শরীর ঠিক আছে তো ছোট ভাইয়া? আমাকে দেখে তোর মনে হয় আমি অসুস্থ? না, তা মনে হচ্ছে না। তুমি এত সকালে উঠে গেছো, আর বুঝের বয়স হবার পর তো কখনো তোমাকে আমি হাসতে দেখেছি বলে মনে হয় না, তাই জিজ্ঞেস করলাম। মানুষ কি পরিবর্তন হতে পারে না? পারবে না কেন? তা তোমার এই পরিবর্তন কে করলো? রোদ, রোদ আমাকে নতুন এক পৃথিবী চিনিয়েছে। আগের আমি আর নেই। কথাটা বলে মিজান মিমের মাথায় হাত বুলিয়ে চলে যায়। মিম মুচকি হেসে নিজের দিকে তাকায়। রোদ বাড়ি মুছছে। রোদের দিকে তাকিয়ে মিম মনে মনে বলতে থাকে, তুমি সত্যিই খুব ভালো রোদ। আমাদের বাড়ির মানুষ কখনো পরিবর্তন হবে আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি অন্তত একজনকে তো পরিবর্তন করতে পেরেছো। যদি বাকি সবাইকে পরিবর্তন করতে পারতে তাহলে হয়তো এই বাড়িতে আর কখনো খুন খারাপি হতো না। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। অন্যদিকে মির্জা বাড়ির সবাই পাগলের মতো রাত্রিকে খুঁজে যাচ্ছে। এত সকালে রাত্রি বাসায় নেই। রাত্রি কোথায় যাবে এত সকালে ভাইজান? আমাকে জিজ্ঞাসা না করে সবাই মিলে রাত্রিকে খুঁজে বের করো। যদি রাত্রে কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। তোমরা কাল ওই হাওলাদার বাড়ির মানুষের উপর আক্রমণ করেছো, তোমাদের উপর প্রতিশোধ নিতে আবার ওরা রাত্রিকে তুলে নিয়ে গেছেন। তুমি শান্ত হও ভাইজান। আমরা যেভাবে পারি রাত্রিকে খুঁজে বের করবই। আমরা বেঁচে থাকতে রাত্রির কিছু হতেই দেব না। বলেই সবাই রাত্রিকে খুঁজতে বাসা থেকে বের হয়ে যায়। আর এইদিকে রাত্রি পুকুর পাড়ে এসে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। গুনগুন করে গান গাইতে থাকে আর চোখ থেকে পানি ঝরাচ্ছে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। রাত্রিকে খুঁজতে খুঁজতে সবাই পুকুর পাড়ে চলে আসে। এসে দেখে রাত্রি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। রাত্রি কারো আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। বসা থেকে উঠে দেখে মির্জা বাড়ির সবাই একসাথে এসেছে। অভি মির্জা রাত্রির কাছে এসে বলে, কিরে মা, তুই এত সকালে কাউকে কিছু না বলে এখানে কেন চলে আসছিস? আমরা তোকে খুঁজে না পেয়ে কত ভয় পেয়েছি তুই জানিস। সরি মামা, না বলে আসার জন্য এখানে। আসলে আজ খুব সকালে ঘুম ভেঙে গেছে, তাই হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। আচ্ছা, এখন বাসায় চলো। বলেই অভি মির্জা রাত্রি সহ সবাইকে নিয়ে বাসায় চলে আসে। ছোট মিয়া, একটা কথা বলার ছিল আপনাকে। তোকে না বলছি তুই আমার বন্ধু, আর ছোট মিয়া কিসের? আমাকে তুই মিজান বলে ডাকবি, আর তুই করে বলবি। মনে থাকবে আমার কথা? মনে থাকবে। আচ্ছা, এখন বল কি বলতে চাইছিস? আসলে কালকে আমার একটু ছুটি লাগতো। আমরা কয়েকজন বন্ধু আছি যারা আমার মতো অন্যদের বাসায় কাজ করে। কালকে সবাই শিবাইপাড়া আসবে, আমাকেও যাওয়ার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, কখন যাবি বল, আমি তোকে নিয়ে যাব। আরে না, তোমাকে যেতে হবে না, আমি একটা অটোতে করে চলে যাব বিকেলের দিকে আর কি। ঠিক আছে, তুই চলে যাস, আমি বাসায় বলবো তোকে একটা কাজে পাঠিয়ে আমি। রোদ কিছু না বলে মাথা নেড়ে চলে যায়। পরের দিন বিকেল 3টে। রোদ কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে যায়। অন্যদিকে মির্জা বাড়ির সবাই সিলেটে যাবার জন্য গাড়িতে উঠেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। আর এদিকে মাসুদের পাঠানো লোকজন রাস্তার মাঝখানে বড় বড় গাছ কেটে ফেলে রেখেছে আর আড়ালে লুকিয়ে আছে। একটু পর মির্জা বাড়ির গাড়ি এসে থামে রাস্তার মাঝখানে। আকাশ মির্জা রাস্তার মাঝখানে গাছ দেখে বলে, কোনো পাগলের কাজ এটা? রাস্তার মাঝখানে গাছ ফেলে রেখেছে। মেজো ভাই,
এসো, এগুলো সারাতে হবে। বলেই অয়ন মির্জা আর আকাশ মির্জা গাড়ি থেকে নেমে গাছ সরানোর জন্য যখনই নিচু হয়ে মাসুদ হাওলাদারের পাঠানো লোকজন চারপাশ থেকে মির্জা বাড়ির সকল গাড়ি আর অয়ন মির্জা আর আকাশ মির্জার সামনে এসে দাঁড়ায়। দুজনে সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশে তাকায়। পালানোর জন্য কোনো রাস্তা খোলা নেই। ভয় ভয়ে দু ভাই পেছনের দিকে যেতে থাকে। গাড়ির ভেতরে বাকি সবাই ভয়ে রীতিমতো কাঁপছে। যখনই মাসুদ হাওলাদারের পাঠানো লোকজন অয়ন মির্জা আর আকাশ মির্জার উপর চাপাটি দিয়ে আঘাত করতে যাবে, তখনই কোথা থেকে দুটো ছুরি এসে মাসুদ হাওলাদারের দুজন লোকের বুকে ঢুকে যায়। দুজন মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়ে। বাকি সবাই আশেপাশে তাকাতে থাকে। অয়ন মির্জা আর আকাশ মির্জাও আশেপাশে তাকাচ্ছে। এর মধ্যেই একজন মুখে মুখোশ পরে অয়ন মির্জা আর আকাশ মির্জাকে পেছন থেকে মাসুদের লোকজনের সামনে দাঁড়ায়। হাতে তার ধারালো একটা বড় ছুরি। মাসুদের লোকজন যখন ছুরি দিয়ে মানুষটাকে আঘাত করতে যাবে, তার আগেই লোকটা এক কোপে তিনজনের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। বাকি সবাই ভয়ে পেছনে সরে যায়। লোকটা অয়ন মির্জা আর আকাশ মির্জার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয় আর হাতের ইশারায় ফিরে যেতে বলে। ড্রাইভার লোকটার ইশারা পেয়ে গাড়ি স্টার্ট দিয়ে পেছনের দিকে যেতে থাকে। অভি মির্জা গাড়ি থামাতে বলে আর এইদিকে লোকটা এক এক করে মাসুদ হাওলাদারের পাঠানো লোকজনকে মারতে থাকে। মাসুদ হাওলাদারের পাঠানো 30 থেকে 40 জন লোককে মাত্র 15 মিনিটে মেরে লাশ বানিয়ে রাস্তায় ফেলে রেখেছে লোকটা। রক্তে পুরো শরীর লাল হয়ে গেছে লোকটার। পেছনের দিকে না তাকিয়ে হেঁটে চলে যায় মুহূর্তে মির্জা পরিবারের সবার আড়ালে। মির্জা পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অভি মির্জা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, রাস্তায় বাধা পড়ে গেছে আর সিলেটে যেতে হবে না, গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাও। ড্রাইভার অভি মির্জার কথা মতো গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যেতে থাকে। এদিকে মাসুদ হাওলাদার বাড়ির উঠোনে পায়চারি করছে আর রাগে গজগজ করছে। মোস্তাক হাওলাদার এসে বলে, তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? এতগুলো লোক পাঠিয়েছিস, আজকে মির্জা পরিবারের কেউ বেঁচে ফিরবে না। শুয়োরের বাচ্চারা, কেউ কল রিসিভ করছে না। আব্বু, কি হচ্ছে না হচ্ছে ওখানে কিছুই বুঝতে পারছি না। আমারই ভুল হয়ে গেছে শুয়োরের বাচ্চাদের উপর ভরসা করে। কেউ একটা কল রিসিভ করছে না। সেই কখন থেকে সবাইকে কল করছি কিন্তু কেউ কল রিসিভ করছে না। কোথাও আবার তোর পাঠানো লোকজনকে ওরা মেরে ফেলে দেয়নি তো? ওরা ওই কয়েকজন লোক এতগুলো লোকের সাথে কি করে পেরে উঠবে আব্বু? ওর ছেলে ফিরে আসেনি তো? ওর ছেলে ফিরে আসেনি। কথাটা শুনে কয়েক পা পিছনে সরে যায় মাসুদ হাওলাদার। যার কথা বলল মোস্তাক হাওলাদার, সে হচ্ছে অভি মির্জার ছেলে সূর্য। সূর্যর নাম শুনে ভয়ে কাঁপতে শুরু করে মাসুদ। চোখের সামনে পুরনো অতীত ভাসতে থাকে। এর আগেও অনেকবার মির্জা পরিবারকে মারার জন্য লোক পাঠিয়েছে মাসুদ হাওলাদার, কিন্তু সূর্য তার লোকজনকে মেরে কফিনে ভরে তার কাছেই পাঠিয়ে দিয়েছে। কিন্তু কোনো এক কারণে অভি মির্জা তার ছেলে সূর্যকে বাসা থেকে তাড়িয়ে দেয়। আর এটা শুনে মাসুদ হাওলাদার খুশি হলেও অনেকবার লোক পাঠিয়েছে মির্জা পরিবারকে মারার জন্য, কিন্তু সেই আগের মতোই তার লোকজন লাশ হয়ে ফিরে আসতো। মাথায় হাত রেখে বসে পড়ে মাসুদ হাওলাদার। তখনই বাহির থেকে রোদ বাসায় ফিরে এসব দেখে বলে, বড় সাহেব, কি হয়েছে? বড় মেয়ে কি খুব চিন্তিত লাগছে? তুই বাড়ির কাজ ফেলে কোথায় গিয়েছিলি? রোদ কিছু না বলে তার আগেই বাড়ির দরজা থেকে মিজান বলে ওঠে, আব্বু, আমি ওকে আমার একটা কাজে পাঠিয়েছিলাম। চারপাশে আমাদের অনেক শত্রু ঘুরছে আমাদের মারার জন্য। যদি নিজের জীবনের প্রতি মায়া থাকে তাহলে আর হুটহাট করে বাইরে ঘুরিস না। যা এখন গিয়ে বাড়ির কাজ কর। আমি যাচ্ছি বড় সাহেব, কিন্তু বড় মিয়া। রোদ বাকি কথা শেষ করার আগেই মোস্তাক হাওলাদার হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, তোকে এসব নিয়ে কেউ কথা বলতে বলেনি, চুপচাপ গিয়ে নিজের কাজ কর। মিজান রোদের হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে যায়। বাসার ভিতরে আসতেই মিজান বলে, এই, তুই এত কথাও কেন বলিস? শুধু শুধু নিজের জীবনটা হারাতে চাস? আর এত লেট করলি কেন? তুই তো বললি গিয়ে দেখা করে চলে আসবি। আর কি করব বল তুই? ওরা আমাকে না খাইয়ে আসতেই দিল না, আর এতদিন পর দেখা হলো তাই অনেক কথা বললাম। তাহলে এবার মুখটা বন্ধ রাখ। কি হয়েছে মিজান? ও কি আবার কিছু করেছে? আরে না না, ভাবি কিছু করেনি। বাইরে তোর বর রেগে আগুন হয়ে আছে, আর ওকে আমি একটা কাজে বাইরে পাঠিয়েছিলাম, সেটা নিয়েই কথা বলছিলাম। নবাবের মতো এত দামি পোশাক পরে আছিস কেন? আমি দিয়েছি ভাবি, আমার কাছে পাঠিয়ে দিচ্ছে তাই। ঠিক আছে, অনেক কাজ জমে আছে, যা গিয়ে এখন কাজ কর। মিজান রোদকে ইশারায় রুমে চলে যেতে বলে।
রোদও মাথা নিচু করে নিজের রুমে চলে যায়। এইদিকে মাসুদ হাওলাদার একজন লোককে পাঠায় ওখানকার খবর নিয়ে আসতে। আর ওইদিকে মির্জা পরিবারের সবাই বাসার ড্রয়িং রুমে বসে আছে, সবার মুখে চিন্তার ছাপ। অয়ন মির্জা বলে, দেখলে তো ভাইজান, আমরা চুপচাপ থাকলে ওরা চুপচাপ থাকবে না, আমাদের মারার জন্য লোক পাঠিয়েছে। তুমি মনে করো আমরা যদি হাতিয়ার ফেলে দেই ওরা ফেলে দিবে? কিন্তু ওরা তোমার মতো চিন্তা ভাবনা করে না, ওরা শুধু আমাদের মারার জন্য সময় আর সুযোগ খোঁজে। আর যদি ওই ছেলেটা না আসতো তাহলে আমরা কেউই বেঁচে ফিরতে পারতাম না। আমি ভাবছি কে ছিল ওই ছেলেটা, মুখটা কেন ঢেকে রেখেছিল মুখোশের আড়ালে? তুমি এখনো বুঝতে পারোনি ভাইয়া ওটা কে ছিল? না, বুঝতে পারিনি। আমিও কিন্তু মেজো ভাইয়ের মতো বুঝতে পারছি ভাই ছেলেটা কে ছিল। আমরাও বুঝতে অসুবিধা হয়নি ভাইজান। কি বুঝতে পেরেছো সেটা আমাকেও একটু বুঝিয়ে বলো। ওটা সূর্য ছাড়া কেউ না ভাইজান। সূর্যর নাম শুনে সবাই বসা থেকে উঠে যায়। অয়ন মির্জা আবার বলতে থাকে, তুমি সূর্যকে আমাদের থেকে দূরে সরিয়ে দিলেও সূর্য ঠিকই আড়াল থেকে আমাদের খেয়াল রাখছে আর আমাদের বিপদে ঠিকই এগিয়ে আসছে। অয়ন, চুপ হয়ে যাও। আমি সূর্যের নাম এ বাড়ির কারোর মুখ থেকে শুনতে চাই না। তুমি সূর্যর নাম শুনতে না চাইলেও ভাইজান, সূর্য কিন্তু আমাদের ছেড়ে যায়নি। আজ সূর্যর জন্যই আমরা বেঁচে ফিরতে পেরেছি। রাত্রি যেন আবার একটু আশার আলো দেখতে পায় সবার মুখে সূর্যর নাম শুনে। অভি মির্জা রেগেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাসুদ হাওলাদারের পাঠানো লোকটা এসে জানায় যাদের সে পাঠিয়েছে সবাইকে মেরে রাস্তায় ফেলে রেখেছে, আর কয়েকজনের শরীরের মাথায় নেই। মাসুদ হাওলাদার বসা থেকে দাঁড়িয়ে যায়, ভয়ে ভয়ে পিছনে সরে যায়। রাগে পুরো শরীর কাঁপছে তার। নিচে পড়ে থাকা পানির বোতলটা তুলে নিচে আছড়ে মারে। সবাই ভয়ে পিছনে সরে যায়। রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, আহা, আমায় কেন বারবার ব্যর্থ হই ওই মির্জা পরিবারকে মারতে? আমার এতগুলো লোক ওদের কয়েকজনের সাথে পেরে উঠল না কেন? মির্জা পরিবারের লোকজন কেন সবসময় জিতে যাবে? এটা ওদের কাজ হতে পারে না। ওদের এত ক্ষমতা নেই আমার এতগুলো লোকজনকে মারবে। তাহলে কে সবসময় ওদের বাঁচিয়ে নিচ্ছে? মাসুদ হাওলাদারের কথা শেষ হতেই মোস্তাক হাওলাদার বলে, এটা নিশ্চয়ই ওর ছেলের কাজ মাসুদ। আগে ওর ছেলে কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। ওর ছেলে যতদিন বেঁচে আছে আমরা মির্জা পরিবারের কিছুই করতে পারবো না। এই শুয়োরের বাচ্চা কোথায় লুকিয়ে বসে আছে কেউ জানে না। ওকে খুঁজে পাবো কোথায়? মাসুদ হাওলাদারের কথা শেষ হতেই হাতে করে অনেকগুলো ময়লা কাপড় নিয়ে বাসার ভেতর থেকে বের হয় রোদ। রোদ সবার দিকে তাকায়। মাসুদ হাওলাদারের চোখে মুখে রাগ দেখিয়ে ভয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। মোস্তাক হাওলাদার বলে, তুই যদি এখন হুটহাট করে রেগে যাস তাহলে কিছুই করতে পারবি না। ঠান্ডা মাথায় ভাবতে হবে সব কিছু, তবেই কিছু করতে পারবি। মাসুদ হাওলাদার কিছু বলবে তার আগেই চোখ যায় রোদের দিকে। রোদের হাতে অনেকগুলো কাপড় দেখে বলে, এই এখন এসব ধুতে হবে না, যা গিয়ে বাড়ির ভিতর কাজ কর। এখানে আসলে আমি এখন তোকে খুন করে ফেলবো। মাসুদ হাওলাদারের কথা শুনে রোদ ভয়ে শুকনো ঢোক গিলে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে মনে মনে বলে, শালা কত খারাপ লোক রে। আজকে দুদিন আগে আমি ওর জীবন বাঁচালাম আর আজকে আমার জীবন নিয়ে নিতে চায়। একটু দয়া মায়া নেই। আর কিছু ভাবার আগেই সেখানে সীমা হাওলাদার এসে রোদকে বাড়ির ভিতরে দেখে রাগী কণ্ঠে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, তোকে সেই কখন এগুলো ধুতে দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? হঠাৎ করে সীমার কণ্ঠে শুনে রোদ ভয়ে লাফিয়ে ওঠে। পেছনে ঘুরে দেখে সীমা তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রোদ শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, আমার কোনো দোষ নেই ভাবি সাহেবা। বড় মেয়ে খুব রেগে আছে আর আমাকে বললো এসব এখন ধুতে হবে না। এ আর নতুন কি? কারণে অকারণে সে সবসময় রেগেই থাকে। আচ্ছা, এসব এখন রেখে গিয়ে বাড়ির কাজ শেষ কর। রোদ এই কথা শুনে যেন নিজের প্রাণ ফিরে পেল। তাড়াতাড়ি করে সীমার সামনে থেকে চলে যায়। একটা বালতিতে জামা কাপড় রেখে বাড়ির কাজ করতে থাকে। এদিকে মাসুদ হাওলাদার মোস্তাক হাওলাদারকে উদ্দেশ্য করে বলে, আমার সাথে কেন এমন হয় আব্বু? সব সময় ওই মির্জা পরিবার আমার হাত থেকে বেঁচে যায়। ঠান্ডা মাথায় কাজ করো, তাড়াহুড়ো করে সব কিছু করা ঠিক নয়। ওই মির্জা পরিবারের সকলের লাশ দেখা আমারও স্বপ্ন, তবে তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তার আগে খুঁজে বের করতে হবে অভির ছেলে কোথায়। একবার যদি আমরা অভির ছেলেকে শেষ করে দিতে পারি তবে আর কেউ আমাদের হাত থেকে মির্জা পরিবারকে বাঁচাতে পারবে না। ওর ছেলে আজ প্রায় 3 মাস হয়ে গেছে নিখোঁজ। কেউ জানে না ওর ছেলে কোথায়, আর আমাদের মধ্যে কেউ দেখেও নি ওর ছেলেকে।
যারা দেখেছে সবাই লাশ হয়ে গেছে। দেখলেই বা চিনবে কি করে ওর ছেলেকে? খবর না ওর ছেলের, ঢাকায় লোক পাঠাও, যেখানে ওরা আগে ছিল সেখানে। আশেপাশে সবার থেকে খবর নাও, প্রয়োজন হলে বাড়ির ভেতরে ঢোকো, কোনো না কোনো ছবি তো থাকবেই। ঠিক আছে আব্বু, আমি কালই লোক পাঠাচ্ছি। ওর ছেলেকে যেভাবে হোক খুঁজে বার করবই। বলেই যে যার কাজে চলে যায়। অন্যদিকে রোদ নিজের কাজ করছে, তখনই সেখানে রাবিয়া হাওলাদার এসে বলে, রোদ, তোর সাথে আমার একটু কথা ছিল। জি বেগম সাহেবা, বলেন কি বলবেন। আচ্ছা, মিজান সেদিন তোকে নিয়ে বাইরে যাওয়ার পর বাসায় ফিরল, আর এরপর থেকেই সারাক্ষণ কানে মোবাইল নিয়ে থাকছে। কার সাথে এত কথা বলে ও, আর কোথায় নিয়ে গিয়েছিল ও তোকে? রাবিয়া হাওলাদারের কথা শুনে রোদ মাথা নিচু করে মনে মনে বলে, এই রে, কাম সারছে, এখন আমি কি বলবো? রোদকে মাথা নিচু করে থাকতে দেখে রাবিয়া হাওলাদার আবার বলে, আমি তোকে কি জিজ্ঞাসা করলাম তুই শুনতে পাসনি? মাথা কেন নিচু করে আছিস? বেগম সাহেবা, আমি কি করে বলবো ছোট মিয়া কার সাথে কথা বলছে, আর সেদিন আমাকে নিয়ে বাজারে গিয়েছিল। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে তুই সত্যি জেনেও আমার থেকে লুকাচ্ছিস। আরে না না বেগম সাহেবা, আমি যদি জানতাম তাহলে তো আপনাকে বলতামই। ঠিক আছে, তুই কাজ কর। বলেই রাবিয়া হাওলাদার চলে যায়। রোদ উকি দিয়ে দেখছে রাবিয়া হাওলাদার সত্যি চলে গেছে কিনা। রাবিয়া হাওলাদারকে চলে যেতে দেখে রোদ এক দৌড়ে মিজানের রুমে চলে আসে। রোদকে এভাবে রুমে ঢুকতে দেখে মিজান বলে, কিরে, এত তাড়াহুড়ো করে আমার রুমে কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি আবার। বেগম সাহেবা একটু আগে আমার কাছে এসে জিজ্ঞেস করছে কি জানো। ধ্যাৎ, আমিও না, তোকে না বললে তুই জানবি কি করে। বেগম সাহেবা আমাকে কি বলছে? আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলেছে আম্মু সেটা বলতো। এই যে তুই সারাক্ষণ কানে মোবাইল নিয়ে থাকিস, এর জন্য এসে জিজ্ঞেস করছে তুই কার সাথে কথা বলিস, সেদিন আমাকে নিয়ে কোথায় গিয়েছিলি। তুই এবার আম্মুকে সব কিছু বলে দিসনি তো? আরে না, আমাকে তোর পাগল মনে হয় নাকি? আমি বলেছি আমি জানি না। আচ্ছা এখন শোন, আপাতত কিছুদিন লুকিয়ে লুকিয়ে একটু কম কথা বলিস, এখনো তোদের প্রেম জমে ওঠেনি। তার আগে যদি ছ্যাঁকা খেয়ে যাস তাহলে পরে ছ্যাঁকা খাও গান শোনা ছাড়া আর উপায় থাকবে না। ঠিক আছে, এখন তুই যা, কেউ এসব শুনে ফেললে আবার সমস্যা হবে। হঠাৎ নিচে থেকে অনেক চেঁচামেচি শব্দ শুনে মিজান আর রোদ দুজনে নিচে চলে আসে। নিচে এসে দেখে বাড়ির উঠোনে একজন লোক মোস্তাক হাওলাদারের সাথে কথা বলছে। আসসালামু আলাইকুম বড় সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পুরো পরিবার নিয়ে আমার কাছে আসার কারণ কি? আমার মেয়ে সোনালি বড় সাহেব। এত ঘটা করে তোর মেয়ের পরিচয় দেওয়ার কি আছে? কি জন্য আসছিস সেটা বল। বড় সাহেব, আমার মেয়ে আমাদের গ্রামে সবার থেকে ভালো নাম্বার পেয়ে পাস করেছে। এখন বলছে আরও পড়তে চাই। আমি গিয়েছিলাম তাকে ভর্তি করার জন্য, কলেজে গিয়েছিলাম, কিন্তু কলেজের প্রিন্সিপাল অনেক টাকা চাচ্ছে। যদি আপনি একটু বলে দিতেন তাহলে আমার মেয়ের স্বপ্ন পূরণ হতো। তোকে কতবার বলেছি মেয়ে মানুষের এত পড়ালেখার প্রয়োজন নেই। কি হবে এত পড়াশোনা করে? সেই তো বিয়ের পর গিয়ে অন্যের বাসায় বাসন মাজবে। আর এত পড়াশোনা করলে তোর মেয়ের জন্য এই গ্রামে তেমন ছেলে খুঁজে পাবি তুই? আর এই মেয়ে তোকে বলছি, তোর মা আমাদের জমিতে কাজ করছে না, আর লেখাপড়ার প্রয়োজন নেই। কাল থেকে তোর মায়ের সাথে তুইও আমাদের জমিতে কাজ করবি। এখন যা এখান থেকে। ঠিক আছে বড় সাহেব, আপনি যা বলবেন তাই হবে। বলেই লোকটা তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রোদ মিজানকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তোর বাসার মানুষ কি কারোর সাথে ভালো করে কথা বলতে পারে না? এত রাগ দেখিয়ে কথা বলার কি আছে? মেয়েটা তো শুধু পড়াশোনা করতেই চেয়েছে। আমার পরিবারের লোকজন এমনই, এরা চায় না আমাদের পরিবার ছাড়া অন্য কোনো পরিবারের কেউ শিক্ষিত হোক। কিন্তু এটা তো অন্যায়, এভাবে তো চলতে দেওয়া যাবে না। তুই কি আমাদের পরিবারের মানুষকে পরিবর্তন করার চেষ্টা করছিস? আমি পরিবর্তন হয়ে গেছি তানিয়ার জন্য। অবশ্য তুই আমাকে পরিবর্তন করছিস, কিন্তু এদের পরিবর্তন করা ইম্পসিবল। এসব স্বপ্ন বাদ দিয়ে নিজের কাজ কর, যা। বলেই মিজান চলে যায়। রোদ ঠোঁটের কোণে হাসি টেনে মনে মনে বলে, এই রোদের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই রে মিজান। আর আমি এখানে এসেছি সবাইকে পরিবর্তন করতে, সেটা তো আমি করেই ছাড়বো। বলেই নিজের কাজে চলে যায় রোদ। অন্যদিকে মিম নিজের বেডে উল্টো হয়ে শুয়ে আছে, বাট তার শুধু রোদের কথাই মনে হচ্ছে। সে না চাইলেও রোদকে নিয়ে বারবার ভাবতে বাধ্য হচ্ছে সে। আচ্ছা, আমার শুধু রোদকে নিয়ে কেন ভাবতে ভালো লাগছে? আমি তো চাই না রোদকে নিয়ে ভাবতে, তারপরও কেন বারবার শুধু রোদের কথাই মনে হচ্ছে আমার? কথাটা বলেই নিজের মুখ দু হাতে ঢেকে নেয় মিম। শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে। আয়নার সামনে বসে নিজেকে বারবার দেখছে শুধু। নিজের দিকে তাকিয়ে একা একাই বলতে থাকে,
আচ্ছা রোদ, এ আমার কি হলো বলো তো? নিজেকে কেন জানি এখন পাগল পাগল লাগে। হাওয়ারা এসে জানিয়ে দিয়ে গেছে, আমারও তো এমন হয়নি আগে। বাতাসের শীষ কত ফিসফিস করছে আমার কানে, সেও তোমার জন্য। আমার এই দুটানাটা তো তুমি তো জানছো না, সেও তোমায় নিয়ে। রোদ শোনো না, এখন শুধু মনে হয় তুমি ছাড়া আমি, আর আমি ছাড়া মনে হয় এখন আর কোনো মানে হয় না। এত ভালোবাসা কি করে বাসলাম তোমাকে, বিধাতাই জানে কেন কোন সে টানে আমি তোমার এত কাছে আসলাম। নিজেকে যে আর দূরে রাখতে পারছি না তুমি ছাড়া। আমার চোখে তাকিয়ে তুমি জীবনের বাকি স্বপ্নগুলো দেখো না রোদ, তুমি আমার হয়ে যাও যে কোনো এক উপায়ে। কথাগুলো বলে একা একাই হাসতে থাকে মিম। পরের দিন সকাল 9টা। মিম, সীমা আর রাবেয়া হাওলাদার উঠোনে বসে আছে। হঠাৎ একজন মহিলা দৌড়ে এসে বলে সোনালি বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে সোনালির আব্বু আম্মু। বলেই মহিলা আবার দৌড়ে চলে গেছে। সীমা বলে, এসব পাগলামি করার কোনো মানেই হয় না। আব্বু পড়াশোনা করতে না করেছে বলে বিষ খেতে হবে? কি হবে আরও পড়াশোনা করে? বাদ দাও বৌমা, যার যার বুঝ তার কাছে। এই পরিবারে তো কিছুই হবে না। এখন মাঝখান থেকে রহিম ওর মেয়েটাকে হারাবে। কাল যে লোকটা মোস্তাক হাওলাদারের কাছে তার মেয়ের আগে পড়াশোনার জন্য অনুরোধ করতে এসেছিল, তার নামই রহিম। রাবিয়া হাওলাদার আর কিছু না বলে বাসার ভেতরে চলে যায়। পেছনে পেছনে সীমাও চলে যায় বাসার ভেতরে। মিম দেখে রোদ উঠোনের একপাশে দাঁড়িয়ে আছে। মিম রোদের কাছে গিয়ে বলে, আমি সোনালীকে দেখতে হসপিটালে যেতে চাই, আমাকে তুমি নিয়ে যাবে হসপিটালে? ঠিক আছে আপামনি, চলেন। বলেই রোদ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। মিম রোদের পাশেই বসেছে। রোদ গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় হসপিটালে। মিম হসপিটালের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, সোনালী নামে যে পেশেন্টকে অ্যাডমিট করা হয়েছে তার রুমটা কোনটা? রিসেপশনে বসে থাকা মেয়েটা বেড নাম্বার বলতে মিম আর রোদ চলে আসে সেখানে। দরজার বাহিরে দাঁড়িয়ে দুজনে শোনে রহিম তার মেয়েকে বলছে, তুই কেন এমনটা করলি মা? তোর কিছু হয়ে গেলে আমরা কেমন করে বাঁচব? এটা একবারও ভাবলি না তুই? বড় সাহেব তোরে পড়াতেই না করেছে, আমি কি কইরা তার কথা বাহির যাই? তার দোয়ায় যে আমরা বাইচা আইছি মা। কিসের দয়া করে সে আব্বা? সারাদিন সারা রাত তার জমিতে তুমি আর মা কষ্ট করো, তারপরেও ঠিক মতো 3 বেলা খাইতে পারি না আমরা। বড় সাহেব হচ্ছে আগের যুগের রাজাদের মতো, যারা গরিবের রক্ত চুষে খায়। উনি একটা অমানুষ। নিজের মেয়েরে কেন বিদেশ থেকে লেখাপড়া শেখায় আনছেন? আমরা গরিব বলে কি আমাদের পড়াশুনো করার কোনো অধিকার নেই? আল্লাহ এর বিচার একদিন করবে। ওনার মৃত্যু না দেখা যেন আল্লাহ আমারে না নিয়ে যায়। ওনার মৃত্যু দেখার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। চুপ কর মা, এসব কথা যদি কেউ শোনে তাহলে গিয়ে বড় সাহেবকে বলে দিবে, তখন আমাদের ওপর অনেক অত্যাচার করবে। ওনার অত্যাচারের ভয় চুপ করে থাকি আব্বা। অমানুষ একটা ওই মোস্তাক হাওলাদার। রহিম আর তার মেয়ের কথা শুনে মিম মাথা নিচু করে ফেলে। রোদ দেখে মিমের মুখটা মলিন হয়ে গেছে। মিম জানে এটা শুধু রহিম আর তার মেয়ের কথা নয়, তাদের গ্রামের সকলের মনেই এই কথা তাদের পরিবারের জন্য। কিন্তু মোস্তাক হাওলাদার আর তার ছেলে মাসুদ হাওলাদারের ভয়ে কেউ কিছু বলতে পারে না। মিম আর রোদ রুমে প্রবেশ করে। রহিম, সোনালি আর সোনালির মা দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় রোদ আর মিমকে দেখে। তাদের সব কথাই শুনে ফেলেছে এটা ভেবে মিম বলে, ভয়ের কিছু নেই চাচা, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আপনি এখানে কি মনে করে ছোট মালকিন? সোনালীকে দেখতে এসেছি। সোনালি অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। মিমের মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। রোদ এগিয়ে গিয়ে সোনালির পাশে বসে বলে, পড়াশোনা করার ইচ্ছে তোমার, এটা তো ভালো কথা, কিন্তু যেটা করেছো তুমি, যদি কিছু হয়ে যেত তাহলে আমরা একজন ডক্টরকে হারাতাম না। রোদের কথা শুনে সোনালি রোদের দিকে তাকায়। রোদ আবার বলে, তোমার তো ডক্টর হবার ইচ্ছে, তো ডক্টররা কি কখনো সুইসাইড করার চেষ্টা করে? আমাকে ডক্টর হতে দিবে না বড় সাহেব। আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, আর তার সাথে সাথে আমার সকল স্বপ্ন মরে গেছে। কে বললো তোমাকে তোমার লেখাপড়া বন্ধ করে দিয়েছে? আমাদেরকে তো বড় সাহেবই পাঠিয়েছে।
রোদের কথা শুনে সোনালি সহ তার আব্বু আম্মু অবাক চোখে রোদের দিকে তাকায়। মিমু বেশ অবাক হয়েছে রোদের কথা শুনে। রহিম বলে, আরে আরে ভাই, একটু অপেক্ষা করুন। আবির আসিফ ভাই, অডিয়েন্সকে বলে দিন সবকিছু কি প্রথম সিজনেই শুনে ফেলবে নাকি? একটু তো অপেক্ষা করতে হবে সামনের দিকে শুনতে হলে। এত অধৈর্য হলে কি করে হবে বলুন তো? এরপর কি হবে তা জানতে হলে আমাদের MA স্টোরি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আসি খুব তাড়াতাড়ি পরের সিজন নিয়ে। আজকে আসি, টাটা, বাই বাই।